হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ব্ল্যাক ওয়ারেন্ট এই সিরিজটা নিয়ে কথা বলবো। এই সিরিজটা মূলত যে নভেলটার ওপর বেস করে বানানো হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ওয়ারেন্টই সুনেত্রা চৌধুরী এবং সুনীল গুপ্তা রচিত। এই ব্ল্যাক ওয়ারেন্ট এটা মূলত তিহার জেলের একটা নির্দিষ্ট সময়, তিহার জেলের ওই 60, 70, 80 দশক পর্যন্ত তিহার জেলে মানে কি কি ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেইটা নিয়ে এই সিরিজটা বানানো হয়েছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহান কাপুর, রাহুল ভাট, টোটা রয় চৌধুরী, অনুরাগ ঠাকুর সহ আরো অনেকে এখানে অভিনয় করেছেন। এটা মানে যদি আমি পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, এই সিরিজটার ক্ষেত্রে আমার অ্যাজ সাচ নেগেটিভ আমার কিছু মনে হয়নি। তার আগে আমি বলে দিই যে জাহান কাপুর তিনি কাপুর পরিবারেরই ছেলে, কুনাল কাপুরের ছেলে তিনি। মানে আমার যতদূর মনে হয়, যদি আমি ভুল না করি, শশী কাপুরের নাতি বোধহয় জাহান কাপুর। তো তিনি মানে 2016 সালে যে ঢাকা অ্যাটাক হয়েছিল, মানে যে সিনেমাটার নাম ছিল ফারাজ, সেই সিনেমাটা পরিচালক ছিলেন হানসাল মেহতা। সেই সিনেমাটাতেও কিন্তু ইনি অভিনয় করেছেন, অভিনয় করেছিলেন। এবং তার অপোজিটে ছিলেন, তার এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না, কিন্তু পরেশ রাওয়ালের ছেলে তার অপোজিটে ছিলেন। তো জাহান কাপুরের মানে এইটা নিয়ে বোধহয় 2 নম্বর কি 3 নম্বর কাজ হয়তো হবে, কিন্তু ওনার অভিনয় এই মানে সিরিজটাতে অনবদ্য ছিল, অনবদ্য। আর রাহুল ভাট, টোটা রয় চৌধুরী, জয় সেনগুপ্ত, ওনার কথাও উল্লেখ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকে এই সিরিজটাতে এত ভালো তারা অভিনয় করেছেন, মানে 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 জাস্ট অ্যামেজিং। এছাড়া চার্লস সোবরাজ এর যে চরিত্রটা, সেই চরিত্রটা যদিও এই সিরিজটাতে যে খুব বেশি কন্টিনিউয়েশন পেয়েছে তা না, মাঝে মাঝে তিনি এসেছেন যখন জাহান কাপুর মানে যিনি নিজে সুনীল কুমার গুপ্তার চরিত্রে, মানে তিহার জেলের জেলার হিসেবে যিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন, তিনি যখন খুব মানে ট্রাভেলের মধ্যে যখন তিনি থাকতেন, মানে টু বি আর নট টু বির মধ্যে যখন তিনি থাকতেন, তখনই কিন্তু তার সামনে চার্লস সোবরাজের এই যে চরিত্রটা, সেই চরিত্রটা চলে আসতো। সেটা অভিনয় করেছেন সিদ্ধান্ত গুপ্তা, তিনিও কিন্তু ভালো অভিনয় করেছেন, যতটুকু করেছেন ভালো অভিনয় করেছেন। এমনিতে মূলত যদি আমি গল্পটা একটু ছোট করে বলি, যে ত্যাগী, হাড্ডি, সর্দার, এই এই যে 3টে গ্রুপ আছে তিহার জেলের মধ্যে, এই 3টে গ্রুপের মধ্যে একটা টাসেল চলে, মানে সেই নিয়ে জেলার সমেত তাদের উপরে যারা যারা উচ্চপদস্থ যারা যারা অফিসার আছে তারা মানে সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকে। এছাড়া এখানে চার্লস সোবরাজের কথা তো আমি বললামই, এবং চার্লস সোবরাজের ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে তুলে ধরা হয়েছে। ইভেন এই সিরিজটা যে নোটে শেষ হয়, ওই মিষ্টি খাইয়ে তারপর টাটা বলা, মানে এইটা কিন্তু দারুণ ছিল, এটা সত্যি খুব ভালো ছিল। এছাড়া রাঙ্গাবিল্লা যে ফেমাস কেস, মানে দুজনের ফাঁসি হয়েছিল, ফাঁসির অর্ডার চলে এসেছিল, ফাঁসির অর্ডারটাকেই বলা হয় ব্ল্যাক ওয়ারেন্ট। তো তো ফাঁসির অর্ডারে যখন দুজনকেই যখন ফাঁসি দেওয়া হয়েছিল, তখন একজন মারা গেছিল অন স্পট, কিন্তু আরেকজন মারা যায়নি। তারপর সেই ফাঁসিটাকে সাকসেসফুল কিভাবে করানো হলো, ওই দৃশ্যটা আমার দেখে, আজকে ওই দৃশ্যতে আপনারা দেখতে পাবেন যে জাহান কাপুর মানে চরিত্রটা, মানে সুনীল কুমার গুপ্তার চরিত্রটা কিরকম মানে সে করছে, কিন্তু ওটা যে দেখবে, মানে যেই দেখুক না কেন অপোজিট সাইডে দর্শক হিসাবে, তারও কিন্তু ভেতরে ভেতরে একটা মানে প্যালপিটেশন হবে। মানে তিহার জেল মানে বিখ্যাত জেল, তো বিখ্যাত বলি কুখ্যাত বলি যাই বলুন না কেন, তো সেই জেলে ফাঁসি কিভাবে হচ্ছে, মানে সেটা হচ্ছে একটা মানে কি বলবো। আর ওই জায়গাটাতে ফাঁসির ওই সিনটাতে টোটা রয় চৌধুরীর অভিনয়, মানে তার যে টেনশন, তো সেই সব মানে সেই সব জিনিসগুলো, মানে ওভারঅল যে টেনশনের যে মহলটা যেটা তৈরি করা উচিত ছিল, সেটা কিন্তু এনারা খুব সুন্দরভাবে করতে পেরেছে। এছাড়া ওই সময় আর একটা 70s এর কিছু পলিটিক্যাল প্রিজনার্স, একসঙ্গে বোধহয় 150-র বেশি প্রিজনার্স জেল থেকে গায়েব হয়ে যায়, সেটা নিয়ে একটা টেনশন মানে বিল্ড আপ হয়েছে, সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো আবার এখানে টোটা রায় চৌধুরী একটা পোর্শন আছে, সেই পোর্শনে টোটা রায় চৌধুরী যেভাবে অভিনয় করেছে, মানে এখানে সত্যি তিনি ধীরে ধীরে এত মানে বাইরের ইয়েতে
বাইরের প্রজেক্টে মানে ওয়েস্ট বেঙ্গলে বাইরের প্রজেক্টে এত সুন্দর তিনি অভিনয় করছেন আস্তে আস্তে এটা আমার মনে হয় যিশু সেনগুপ্ত, টোটো রায়চৌধুরী, আবিরেরও করা উচিত। তো এনারা আস্তে আস্তে এইসব হিন্দি মানে বলিউডে আস্তে আস্তে মানে ধীরে ধীরে নিজেদের অভিনয়ের ছাপ আশা করব ফেলতে পারবে। আর এখানে তিহার জেলে দুটো ফাঁসি দেখানো হয়েছে, একজন জেলের ভেতরে একজন অ্যাকাউন্টেন্ট তিনি নিজের গলায় দড়ি দিচ্ছেন এবং উল্টো দিকে সত্যি সত্যি ফাঁসি হচ্ছে। তো সেই হিসাবে মানে ওই যে সিনটাকে যেভাবে দেখানো হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জেলের মধ্যে যেটা মূল সমস্যা, এটা জুডিশিয়ারি সিস্টেমের একটা সমস্যা, যে মানে ওই বিচারাধীন আসামিদের কি হয়, তাদের যে শাস্তিটা তাদের পাওয়ার কথা সেটা তো তারা পায়, বিচার হওয়ার আগেই পায়, মানে তাদের নাম আস্তে আস্তে তাদের শাস্তি, যে শাস্তিটা তাদের হওয়া উচিত সেই শাস্তির দিনগুলো তারা কাটিয়ে ফেলে, কিন্তু তখনও কিন্তু মানে বিচারটা হয় না। উপরন্তু কি হয়, তার মধ্যে হয়তো কেউ কেউ সত্যি সত্যি হয়তো নির্দোষ, তবুও কিন্তু সে শাস্তি পাচ্ছে। এবং সেটা নিয়েই কিন্তু সুনীল কুমার গুপ্তা তিনি কিন্তু সোচ্চার হয়েছিলেন। তো এটার জন্য কি করা উচিত, তো এরপর বি ক্লাস সি ক্লাসের মধ্যে যে ডিফারেন্সেসটা, সেসব জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো ওভারঅল আমার এই সিরিজটা খুবই ভালো লেগেছে। মানে ব্যাপারটা কি বলুন তো, নেপো কিড হোক বা এমনি একজন স্ট্রাগলিং অ্যাক্টরই হোক, আপনি যদি ভালো কন্টেন্ট দিয়ে যদি আপনি নিজের মানে অভিনয়ের দক্ষতাটা যদি সামনে আনতে পারেন, তাহলে কিন্তু ওইসব নেপো কিড আর স্ট্রাগলিং অ্যাক্টর যাদের মানে বলিউডে বা সিনেমা সেক্টরে কোনো হোল্ড নেই, এইসব কথাগুলো তখন নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। যেমন আরেকজন মানে নেপো কিডই আমি তাকে বলবো, তিনি হচ্ছেন ইরফান খানের ছেলে বাবিল খান। আমার কিন্তু বাবিলের অভিনয়ও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আবার আমি যার কথা বললাম পরেশ রাওয়ালের ছেলে, সেও তো নেপো কিডই, কিন্তু সেও কিন্তু এই মানে জাহান কাপুরের সঙ্গে কিন্তু সে ঢাকা অ্যাটাকে কিন্তু সে ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, আপনি চুজ কোনটা করবেন, কোন প্রজেক্টটা আপনি চুজ করবেন, এটাই হচ্ছে ব্যাপার। So thank you so much, that's all, please keep watching and please subscribe my channel, till then goodbye.